ব্যাচ কয়টা আপনাদের রেহানা? আমাদের ব্যাচ আটটা। তিন গ্রুপের সাথে আমার দেখা হয়েছে না, ওনাদের সাথে শুধু দেখা হয় নাই। ইয়া এটার নাম চাইল্ড হেলথ না? কি আসছে? মোহাম্মদ সাদত, মানে সে দেখতেছে না। না আপনার নাড়া লাগবে না, আমি হিসাব করে দিচ্ছি। হ্যাঁ তো প্যারা।
লেখাটা আসছে না স্পিডে? ডিস্টার্ব করে, ভালো মতো কেউ বোঝে না। আমাদের আজকের টপিক হচ্ছে বোঝা যায়? আচ্ছা, আমরা হচ্ছে যদি বাচ্চাকে তার কিভাবে বৃদ্ধি হচ্ছে কিনা যদি দেখতে চাই, তাহলে বাচ্চারা আমার কি দেখা লাগবে, কি দেখে বুঝবো যে বাচ্চারা ঠিক মতো বৃদ্ধি হচ্ছে, ঠিকঠাক মতো পুষ্টি পেয়ে বড় হচ্ছে, সেটা আমি কি দেখে বুঝবো? শারীরিক গঠন। আমরা তো পুরো গঠনটা একসাথে দেখবো না, আমরা দেখবো, ছোটটা দেখবো। কোনটা দেখবো? ঠিক আছে, দেখা হচ্ছে। আমার কল আসছে না? খালি ডিস্টার্ব হয়, নেটওয়ার্ক ডিস্টার্ব করে। আচ্ছা, কম হচ্ছে কি? পারফেক্ট হিসাব কোনটা আমাদের? বিএমআই। যে ধরেন যারা পুলিশে চাকরি করে, পুলিশে মানে পরীক্ষা দিবে, তাদের দেখা হয় কি জিনিস? ওয়েট দেখবে, হেড দেখবে, উচ্চতা, ওজন, তারপরে এটা মাপবে। বুঝতে পারছেন বিএমআইটা? এই আচ্ছা, মেল নিউট্রিশন। আপনি মোটামুটি বেশি হইলে আমাদের এত কনসার্নের বিষয় না, কি বলছি বুঝছেন? আপনার লেভেল থেকে আপনার বেশি হলে চিন্তা করার দরকার নেই। আমাদের চিন্তার বিষয় কি? আমাদের যে আর্থসামাজিক অবস্থা, আমরা সবসময় কি নিয়ে চিন্তা করি? কম নিয়ে চিন্তা করি। বেশি হলেও সমস্যা, এটা হচ্ছে যে ওই যে বিএমআই দিয়ে যখন আমি হিসাব করব তখন বলে দিব বেশি হলেও সমস্যা। তো বেশি হলে সেটা আপনার ডিলিংস এর মধ্যে পড়বে না। বেশির অনেক কারণ আছে, অবশ্যই সমস্যা হইতে পারে। বেশি হলে অবশ্যই সমস্যা হইতে পারে, বাচ্চারও সমস্যা হইতে পারে। কিছু কনজেনিটাল কজ আছে, ডিজিজ আছে, যার কারণে বাচ্চারা নরমালি বেশি বাড়ে। অথবা ফ্যামিলিয়াল কিছু বিষয় আছে, যারা পারিবারিক ভাবে কি হয়, সবাই মোটা, ঠিক আছে, ওই ক্ষেত্রে তাদের বিভিন্ন ধরনের প্যাথোলজি হয়। অনেক বাচ্চা আর্লি এজেও হার্ট অ্যাটাক করে, অনেক বাচ্চা, খুব রেয়ার কেস, কিন্তু আমি দেখছি। হ্যাঁ, এই টপিকসে এখানে ইম্পর্টেন্ট। আজকের যে আমাদের টপিকস, সেই টপিকসে যে 3 বছরে কি করতে পারতেছে না,
আমি কখন বুঝবো যে এই যে 3 বছরের মধ্যে কথা বলতে পারতেছে না, কতদূর কথা বলা উচিত ছিল, সেই জিনিসটাই আমি আজকে বলবো। ঠিক আছে, এই জিনিসটাই আমার দরকার বেসিক্যালি। হ্যাঁ হ্যাঁ, আমি আস্তে আস্তে আসতেছি ওখানে। তাহলে আমরা কমটা নিয়ে আমরা চিন্তিত। তাহলে আমি ফার্স্টে 1 নম্বরে কি বলছি, ধরেন আমার কাছে একটা রোগী আসলো, এরা কলমগুলো দেয় হচ্ছে যে সবগুলো এরকম এমনিতে ইয়া হয়ে যায়। কলমগুলা তো ঠিক মতো ধরতেছে না, খোলা রাখলে শুকিয়ে যাবে স্যার, কালি জ্বলতেছে। আচ্ছা, না এটা হচ্ছে যে এভাবে লিখলে গ্র্যাভিটেশন এখানে এদিকে চলে আসে, কালিটা ভরা থাকলে আসে না, কম থাকলে কালি কমে গেছে। তাহলে আমাদের ফার্স্ট চিন্তা হচ্ছে যে ধরেন আমরা একদম যে কোনো জায়গায় বসে, ধরেন একটা ফার্মেসিতে একটা ওয়েট মেশিন থাকে না, একটা উপজেলা হেলথ কমপ্লেক্সের ইমার্জেন্সিতে একটা থাকে। এমনি ধরেন একজনে ছোট একটা চেম্বার খুলছে, সেখানেও কি থাকবে, একটা থার্মোমিটার থাকবে, একটা ওয়েট মেশিন থাকবে। তো এই জন্য আমাদের ফার্স্ট কনসার্ন হচ্ছে আমরা ওয়েটের দিকে, ওয়েট দেখে আমরা সবচেয়ে বেশি বুঝবো, এটা আমাদের জন্য সবচেয়ে সহজ ওয়েটটা। ঠিক আছে, তাহলে একটু লেখেন ওয়েটে আমরা কিভাবে করে হিসাব করি। আচ্ছা, রেঞ্জ বলতেছি না, ধরেন একটা বাচ্চা একদম ফার্স্ট ডে যেদিন হয়েছে ওই দিন কি হবে, ওয়েটটা কতটুকু হওয়া উচিত, এভারেজটা মনে রাখেন 2.5 কেজি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, হ্যাঁ এটা থেকে বেশি করতে পারে কম হতে পারে। এটা কি নরমাল নাকি? হ্যাঁ এটা নরমাল, এভারেজ নরমাল। হ্যাঁ 2.5 কেজি, এটা নরমালি একটা ফিমেল বেবি, মেয়ে বাচ্চার জন্য। আর একটা ছেলে বাচ্চার জন্য এভারেজে আমরা হিসাব করি 3 কেজি। মানে মেল বেবির জন্য 2.5 থেকে 3 কেজি, ছেলে বাচ্চা হলে কি হবে 2.5 কেজি এভারেজ। আর এটা হচ্ছে কি 2.5 থেকে 3 কেজি ছেলে বাচ্চার জন্য। এটা হচ্ছে নবজাতক জিরো ডে, এই যে প্রথম দিন যেদিন হয়েছে ওই দিন। আপনার কাছে নরমালি এসে কখন বলবো অপুষ্টি, নরমালি কখন অপুষ্টি এসে বলে, যে একজন কমপ্লেন করে নরমালি কত বছর বয়সে এসে মা বাবা কনসার্ন হয় কখন, যে বাচ্চার ওজন বাড়তেছে না, এটা 2 বছর, 2 বছরের বেশি হলে ওই রকম বয়সে বাচ্চা এরকম হাঁটতেছে চলতেছে কিন্তু কি বলতেছে ওজনটা কমে যাচ্ছে, মানে বাড়তেছে না। দেখলো যে যখন 6 মাস ছিল তখন একই ওজন, আবার 8 মাস 10 মাস হয়েছে তখনও ওজন একটু করে বাড়ছে সামান্য, আবার 2 বছর গিয়ে ওই যে স্ট্যাগন্যান্ট হয়েছে একরকম, সেখান থেকে আর বাড়তেছেই না, এরকম থাকে না। ঠিক আছে, তাহলে আমার কনসার্ন হচ্ছে যে ধরেন প্রথম দিন ফার্স্ট ডে তে যে ওজন পাইলাম এই ওজনটা ডাবল হবে, এখানে দেখা যায় না, আমি ওই যে একটু এই বরাবর হিসাব করে দিই, দাগটা দিছি না এই, ঠিক আছে। হ্যাঁ না ওই জন্য না, আচ্ছা ধরেন ফার্স্ট ডে ধরেন একটা ওজন পেলাম, সেটা ধরেন 2.2 কেজিও হইতে পারে। আমরা নরমালি এমনি প্র্যাকটিক্যালি কি জানেন, 2 কেজির উপরে হইলে বাচ্চা আমরা ওইটাকে অ্যাকসেপ্ট করতে পারি, যে না সমস্যা নাই ঠিক আছে। 2 কেজির নিচে গেলে আমাদের বেশি চিন্তা হয়। এমনিতে ক্লিনিক্যালে যে 2.5 কেজি বললাম না, 2.5 কেজির নিচে গেলে আমরা কি লো বার্থ ওয়েট হিসাব করি, লো বার্থ ওয়েট মানে ওয়েটটা কম হয়েছে 2.5 কেজির নিচে গেলে। কিন্তু আমরা নরমালি প্র্যাকটিক্যালি কিন্তু 2 কেজি পর্যন্ত বাচ্চাকে কি করি, অ্যাকসেপ্ট করি যে না এটা ঠিক আছে, বিভিন্ন কারণে একটু কম হয়েছে আর কি এই।
তাইলে এই ওজনটা প্রথম দিন যে ওজনটা পাইছি, একটু রেহানাকে একটু কষ্ট করে ডাক দিতে পারবেন একজন? কলমও ধরতেছে না, কি করলে ধরবে বুঝতেছি না। এটা হচ্ছে গ্র্যাভিটেশনের কারণে, ওই যে রাখলে আবার ঠিক হয়ে যায়। 5 months ধরেন, এটা জাস্ট এক্সাম্পল। এটা কি ফার্স্ট ডে, এটা কি ধরলাম, কি করবেন? আমার কলম দিবেন আর এসিটা ছেড়ে দিবেন। সব ডিস্টার্ব, পুরান কলম দিছেন, নতুন কলম দেন না, এই জন্য ডিস্টার্ব। আচ্ছা, তাহলে আমার এই ওজনটা যদি ধরেন, এটা জাস্ট এক্সাম্পল দিলাম, আমার ওজনটা ডাবল হবে কখন? 5 মাসে গিয়ে। ট্রিপল, ডাবল মানে কি 2 গুণ, ট্রিপল মানে কি 3 গুণ। কখন হবে? 1 বছর বয়সে। সেটা ছেড়ে দিন। এটা জাস্ট একটা হিসাব দিচ্ছি, আরো কিছু হিসাব দেবো। মানে আমরা ওয়েটটা অ্যাসেস করার জন্য কোয়াড্রুপল। হ্যাঁ, কোয়াড্রুপল কখন হয়? কোয়াড্রুপল কখন হয়? কোয়াড্রুপল মানে কি 4 গুণ, 4 গুণ, 4 গুণ। আর 7 টাইমস মানে কি 7 গুণ। ঠিক আছে, 7 টাইমস অর্থ কি 7 গুণ। এটা একটু চার্টটা লিখে নেন। তাহলে এই জিনিসটা আপনাদের ক্লিয়ার? দেখেন, আমি প্রথম দিন যে ওজনটা পাইছি ফার্স্ট ডেতে, যেদিন হয়েছে সেদিন, ওই দিন থেকে ডাবল হবে কত মাসে গিয়ে? 5 মাসে গিয়ে। এটা একটা হিসাব আর কি, এটা একটা থিওরিটিক্যাল হিসাব। ট্রিপল হবে 3 গুণ হবে কোন সময়? 1 বছরে গিয়ে। 4 গুণ হবে কখন? 2 বছরে গিয়ে। 7 গুণ হবে কখন গিয়ে? 7 বছরে গিয়ে। আচ্ছা, এবার আমি বাচ্চার ওজন ধরলাম, সে হয়েছিল 2.2 কেজি। ঠিক আছে, হওয়ার সময় ধরেন সে 300 গ্রাম কম হয়েছে, কিন্তু এই ওজন থেকে সে রিকভারি ঠিক মতো হচ্ছে কিনা আমি এটা হিসাব করবো এখন। তাহলে আমার 5 মাসে গিয়ে তার ওজন হইতে হবে কতটুকু? 4.4 কেজি। 5 কেজি হলে কি হবে? আমি যদি 2.5 কেজি স্ট্যান্ডার্ড ধরি, সেই হিসাব করতে পারি যে স্ট্যান্ডার্ড হিসেবে সে বাড়তেছে কিনা। ঠিক আছে, সেক্ষেত্রে আমি 5 কেজি লিখতে পারি, 5 কেজি। কিন্তু আমার ওর ওজন হিসাব করলে, এই হিসাব আমি যে হিসাবে গেছি এখন, সেই হিসাবে কত? 4.4 কেজি। তাহলে 5 মাসে গিয়ে আমি ওই বাচ্চার ওজন যদি 2.2 কেজি হয়, তাহলে 4.4 কেজি। এখন ধরেন গ্রামে একটা বাচ্চা হয়েছে, বাসায় ওজন মাপছে, দাই ডেলিভারি করছে, করে নাই, তাহলে আপনি কি হিসাব করবেন? আমি স্ট্যান্ডার্ড হিসাব করবো। তখন কি হিসাব করবো? 2.5 কেজি হিসাব করে যাবেন আপনি, যেহেতু সে জন্মের সময় ওজন জানে না। আর যে বাচ্চা হাসপাতালে হবে, সে বাচ্চা অবশ্যই সার্টিফিকেটে যে কোনো ইয়াতে সব জায়গায় মাও জানবে যে ওই বাচ্চা কত কেজি হয়েছে, সেটা এক্সাক্ট পাবেন। তখন সেই হিসেবে আপনি যাইতে হবে। ধরেন হইলো না, তাহলে আপনি কোন হিসেবে আগাবেন? 2.5 কেজি হিসেবে আগাবেন, যেটা আমরা এভারেজ স্ট্যান্ডার্ড ধরছি। এভারেজ স্ট্যান্ডার্ড আমাদের প্রেক্ষাপটে এভারেজ স্ট্যান্ডার্ড কত? 2.5 কেজি। সেই হিসাব করে আমি তখন 5 কেজিতে যাব, বুঝতে পারছেন? কিন্তু আমি এখন এটার জন্য হিসাব করতেছি। তাহলে ট্রিপল যদি আমি 1 বছরে গিয়ে বাচ্চার ওজন কত পাবো? 6.6 কেজি। আর 2 বছরে গিয়ে
8.8 কেজি। কারো বাচ্চা আছে? কারো বেবি আছে, ছোট বেবি? কত বছর? 3 বছর। আচ্ছা, হওয়ার সময় কতটুকু হয়েছিল? 3 কেজি। ঠিক আছে। আর 7 টাইপস হিসাব করবেন কখন? 7 দুগুণ 14, 14, 15.4 কেজি। তাহলে এই বাচ্চা যদি আমি স্ট্যান্ডার্ড হিসাব করি, মানে তার যে হিসাবে সে জন্মতে যত ছিল ওই হিসাব করলে তার ওজন 15 কেজি, 15.4 কেজি হলে আমরা ধরতে পারি। এখন মোটামুটি একটা আপার লিমিট দিয়েছিলাম না 3 কেজি? হ্যাঁ হ্যাঁ, ওনার বাচ্চা হয়েছিল কত? 3 কেজি। সেই হিসাব করলে ওনার বাচ্চা ধরেন 7 বছর বয়সে কত ওজন হবে? 7 ইয়ারে গিয়ে কতটুকু হবে? 21 কেজি। এখন তো 7 বছর হয় নাই, এখনো 3 বছর। 2 ইয়ার্সে কতটুকু হবে? 12 কেজি। 2 বছরে 12 কেজি হয়েছিল? হ্যাঁ নাই। যাই হোক, 8.8 হয়েছিল, 10 হয়েছে, তাহলে ঠিক আছে। মোটামুটি আমরা কি বলতে পারি? স্ট্যান্ডার্ড আছে এখন। ঠিক আছে, এগুলো আমরা একটু কমের মধ্যে হিসাব করলাম আর কি। এটা মোটামুটি কম ওয়েট নিয়ে যে বাচ্চাটা হয়েছে সেও এর পরের থেকে ঠিক মতো পাচ্ছে কিনা, হওয়ার পরের থেকে। তবে হিসাব অ্যাকচুয়ালি সেই মিনিমাম 2.5 কেজির হিসাব থেকেই হওয়া উচিত স্ট্যান্ডার্ড হিসেবে। তাহলে চারটা বুঝতে পারছেন? এটা আমাদের একটা, এই জিনিসটা কি, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল একদম দেখে আপনি মোটামুটি এটা মনে রাখার জন্য সহজ হিসাব আর কি, যে মোটামুটি তার ওজনটা ঠিক মতো বাড়তেছে কিনা, বুঝলেন না? এই আরো কিছু হিসাব আছে, বলতেছি আস্তে আস্তে। আচ্ছা, এরপরে আমরা উচ্চতার একটা এভারেজ ইয়াতে যাই। আচ্ছা, এখানে আমরা বলতেছে ধরেন ফার্স্ট ডেতে যেদিন জন্ম হয়েছে একটা বাচ্চা, তার মিনিমাম উচ্চতা হইতে হবে কতটুকু? 50 সেন্টিমিটার। মেডিকেল টার্মসে আমরা নরমালি কি ইঞ্চিতে মাপি না সবকিছু? এখানে কিন্তু সবকিছু হিসাব সেন্টিমিটারে। ফার্স্ট ডেতে কতটুকু? 50 সেন্টিমিটার। এটা ডাবল হবে কখন? ডাবল আর ট্রিপল। আমরা এখানে হিসাব করতেছি মিনিমাম হিসাবটা, বুঝছেন? হ্যাঁ, একটা প্যাথোলজিক্যালি হইতে পারে অথবা বংশগতভাবে অনেকের ওয়েট একটু কম হইতে পারে। তবে আমরা তো ওই কমটা কখন বুঝতে পারি? যখন তার গ্রোথ স্টপ হয়ে যাবে। গ্রোথ স্টপ হয় কখন? মোটামুটি 18 বছরের মধ্যে। এর মধ্যে সে বাড়তে পারে তো, আমি তো এখনই বলে দিতে পারবো না সে তার বংশগত হিসাব হচ্ছে। ঠিক আছে, আমরা তো শিশুদের নিয়ে হিসাব করতেছি। 18 বছর পরে আর পারবে না, আর পারবে না। এরপর থেকে স্লো হয়ে যাবে। 24 পর্যন্ত গিয়ে কি হয়, সামান্য একটু বাড়ে। নরমালি 18তে যতটুকু হয় এর থেকে আর খুব বেশি বাড়ে না। ও হইলে 1 ইঞ্চি 2 ইঞ্চি বাড়তে পারে হাইস্ট। ঠিক আছে। আচ্ছা, এখানে ওরা যেটা বলছে ডাবল হবে কখন? ট্রিপল হবে কখন? এটা গ্রস হিসাব। এটা কি দিছে আমরা মিনিমাম হিসাব, তাহলে এটা কত? 100 সেন্টিমিটার। আরো কিছু হিসাব আছে, এটা জাস্ট আপনারা একটু লিখে রাখেন, মনে রাখতে পারলে পারলেন, না পারলে নাই। এই আমাদের সবচেয়ে সহজ হিসাব হচ্ছে আসলে বিএমআই, বুঝতে পারছেন? ইনস্ট্যান্ট যখন তখন আপনি কি হিসাব করতে পারবেন। আপনার কাছে একটা ফিতা আর একটা ওজন মেশিন থাকলেই হবে। ওই বিএমআই হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড, যে কোনো বয়সে যে কোনো সময়
এগুলো জাস্ট আমরা প্রিলিমিনারি গুলো যাচ্ছি আর কি, যারা রাফ হিসাব দিছে রাফ হিসাব গুলো দেখতেছি। তাহলে ফার্স্ট ডে তে আমরা পাইলাম 50 সেন্টিমিটারের একটা বাচ্চা, আর এটা ডাবল হবে 100 সেন্টিমিটার হবে কখন? 4 বছর বয়সে গিয়ে। আর 150 সেন্টিমিটার ট্রিপল হইতে গেলে লাগবে 14 বছর বয়স। আচ্ছা, আমরা আবার ওয়েটে আসি, ঠিক আছে? বিএমআই তে একটু পরে যাবো, বিএমআই টা হচ্ছে শেষে বলবো। আবার বলতেছি, আরেকটা হিসাবে যাচ্ছি। এটা হচ্ছে যে আমরা একটা রাফ হিসাব দিলাম, ধরেন 4 বছর বয়সে, আপনি এটা মনে রাখতে পারলেন না, 4 বছর বয়সে 14 বছর বয়সে কতটুকু হওয়া উচিত, এই জিনিসটা বললাম আর কি। আচ্ছা, ওয়েটটা ওয়েটের আগে একটা রাফ হিসাব দিচ্ছি, ঠিক আছে? আপনি এটা একটু লিখে নিন যারা আগে লিখছে তাদের কাছ থেকে। ওয়েটের এবার হচ্ছে ধরেন ওয়েটটা কিভাবে বাড়বে, এটা আরেকটা হিসাব আছে, এই হিসাবটা বলতেছি। ওয়েটটা বাড়বে কিভাবে বলতেছে, 0 to 4 months, শূন্য থেকে 4 মাস পর্যন্ত বাচ্চাটা বাড়বে হচ্ছে 1 কেজি পার মান্থ। এই হিসাবটা ওইখান থেকে আরেকটু সহজ না? আরো কনজেস্টেড করে হিসাব করা যায় মোটামুটি। 0 থেকে 4 মাস পর্যন্ত 1 কেজি পার মান্থ করে বাড়বে। ধরেন একটা বাচ্চা হচ্ছে, ওনার বাচ্চা হচ্ছে ধরেন 3 কেজি যেদিন হয়েছে ওই দিন, তাহলে 1 মাস পরে কতটুকু পাবো? 4 কেজি। 5 মাস পরে কতটুকু পাবো? 5 কেজি। তাহলে এই হিসাবটা আরো সহজ হলো না? ধরেন একটা বাচ্চা হয়েছে, আমরা জানি না, ওয়েট দিতে পারে নাই, তাহলে ধরলাম কত? 2.5 কেজি। স্ট্যান্ডার্ড কত? 2.5 কেজি ধরলাম এভারেজ। তাহলে সেটা 1 মাস পরে কতটুকু হবে? 3.5 কেজি। 4 মাস পরে কতটুকু হবে? 7.5 কেজি। না সরি, 6.5 কেজি। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি মোটামুটি বুঝতে পারতেছি না, এটা আরেকটু হিসাবটা সহজ না? এই হিসাবটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য আরেকটু সহজ হয়ে যাবে। এটা হচ্ছে 0 to 4 মান্থ, মানে 4 মাস পর্যন্ত। 5 থেকে 8 মাস পর্যন্ত কতটুকু বাড়বে? 0.75 কেজি পার মান্থ। এখানে এখানে মোট কয় মাস? 4 মাস আর কি, 5 মাস 6 7 8 মাস, ঠিক আছে? তাইলে ধরেন 4 মাসে গিয়ে আমরা যে বাচ্চার ওজন পাইছি 6.5 কেজি, স্ট্যান্ডার্ড হিসাব করে পাইছি 6.5 কেজি। আর এখন আমি 8 মাসে গিয়ে কতটুকু পাবো? এই 8 মাসের লাস্টে গিয়ে কতটুকু পাবো? 3 কেজি। 3 কেজি বাড়বে আরো, তাহলে কতটুকু হবে? স্যার লেখাগুলো একটু বড় করে লেখেন স্যার, বোঝা যাচ্ছে না। এবার 9 থেকে 12 গ্রোথটা কিন্তু শুরুতে একটু বেশি থাকে, আস্তে আস্তে কিন্তু ওইভাবে করে আর র্যাপিড হয় না। হ্যাঁ, তাহলে এবার আমরা কতটুকু পাবো? 4 মাসে আরো 2 কেজি বাড়লো, 11.5 কেজি। তাহলে মোটামুটি আমরা 1 কেজির সরি 1 বছরের একটা বাচ্চা, 12 মাসের একটা বাচ্চা কতটুকু স্ট্যান্ডার্ড হবে? 11.5 কেজি।
ঠিক আছে, এটা কিন্তু আমরা মিনিমাম ধরছি, মানে আমাদের জন্য স্ট্যান্ডার্ডের মধ্যে কি ধরছি, মিনিমামটা ধরছি। 2.5 কেজি হিসাবটা কি ধরছি, মিনিমাম। কোনটা 0.75 750 গ্রাম প্রতি মাসে, কেজি পার মান্থ, পার মান্থে 0.75 কেজি। হ্যাঁ আগের হিসাবটা আগের হিসাবটা জিরো থেকে 4 মাসের মধ্যে কেজি করে পারবে, 5 থেকে 8 মাসের মধ্যে 0.75 কেজি করে পারবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে পার কিভাবে করে বাড়বে। আগের হিসাবে কত আসছিল এক বছরে, মানে আপনার এক বছরে হবে 3 গুণ না, 7.5 কেজি হয়। ওটা আমরা ইয়াতে আর কি, এটা 2.5 হিসাব করতেছি, 7.5 কেজি। আচ্ছা, এগুলো একটু একটু ডিফার করবে কেন, একটু ডিফার করবে হচ্ছে যে এক এক জায়গা থেকে এক একটা আসছে থিওরি, বুঝতে পারছেন। 7.5 কেজি যেটা, এটাকে আপনি কি ধরতে পারবেন, মোটামুটি নরমাল হিসাব করতে পারবেন। এটা একটু মিলতেছে না, তবে আমি বলতেছি আপনাকে, আরো সহজ করে দিচ্ছি, মিলাইতে যাওয়ার দরকার নাই, ঠিক আছে। লাস্টে যে হিসাবটা বলবো ওইটা প্র্যাকটিক্যাল হিসাবটা বলে দিব লাস্টে গিয়া। তাহলে এরপর পরে গিয়ে আমরা হিসাব করবো 1 থেকে 3 বছর, 1 to 3 years। $2.25 কেজি, আগে বলছিলাম মান্থে, এখন কি ইয়ারে বাড়বে। তাইলে 3 বছরে কতটুকু বাড়বে আরো, প্রতি বছরে যদি 2.25 কেজি হয়, 3 দুগুণে 6, 6.75, 6.75 যদি আমরা এটার সাথে যোগ করি কত হয়, 11 6 50। হ্যাঁ $18.25 হবে না। হ্যাঁ 1 থেকে 3 বছর, ঠিক আছে। তারপর হচ্ছে 4 থেকে 9 বছর। এগুলো লিখে রাখেন, আমি একটা গ্রস হিসাব দিব আপনাকে, ওইটার হিসাবে সবকিছু হয়ে যাবে পরে। 4 to 9 ইয়ার্স হচ্ছে 2.75 কেজি পার ইয়ার। আচ্ছা, আমরা আর ওই পরের হিসেবে যাচ্ছি না। 4 to 9 ইয়ার্স কতটুকু করে বাড়বে পার ইয়ারে, 2.75 পার কেজি পার ইয়ার। 10 থেকে 18, 1 থেকে 3 বছর হলে 2.25 কেজি হারে বাড়বে নাকি? হ্যাঁ। আচ্ছা, এটা আপনারা লিখে নেন, এটা হচ্ছে জাস্ট আরেকটা থিওরি আর কি ওয়েটের। পার ইয়ারে 1 বছরে, 10 বছরের পরে গিয়ে 1 বছরে করে 5 কেজি করে বাড়বে আমাদের। ওয়েটের রাফ হিসাবটা বলে দিই আপনাকে। ওয়েটের আমরা রাফ হিসাব কোনটা করে জানেন, আমাদের তো এই যে 1 কেজি 0.75 0.5 এতগুলো মনে রাখা কি সম্ভব হয় না। আমরা কি চার্ট দিয়ে কি সবসময় বসে থাকতে পারি?
আরো অনেক গ্রোথ চার্ট আছে, ওই গ্রোথ চার্ট দেখলে মাথা নষ্ট হয়ে যায়, মনে থাকে না। ওই যে পার্সেন্টাইল হিসেবে একটা গ্রোথ চার্ট আছে, আমি ডাউনলোড করে আনছি ওটা, ওটাও আরো বেশি প্যারা আর কি দেখাটা, ঠিক আছে। তবে আমাদের রাফ হিসাবে কি হিসাব করবেন, 0.5 কেজি পার মান্থ। আপনি যাবেন হচ্ছে এটা রাফ হিসাব একদম এভারেজে। সব মনে করেন আমাদের, আমি বলি নিউট্রিশন নিয়ে সমস্যা কোন সময় দেখা যায়, নিউট্রিশন নিয়ে সমস্যা দেখা যায় মোটামুটি মানে ইয়াতেই, ওই যে 2 বছরের পরে গিয়ে মারা এসে কমপ্লেন করে, মানে বেসিক্যালি 2 বছর না, 6 মাস পর থেকে যখন এই যে মুখে খাবার দাবার শুরু করে, তখন সে চিন্তা করে যে আমি যে খিচুড়ি খাওয়াচ্ছি সেটা মনে হয় পারফেক্ট হচ্ছে না, পাশে উনি কি খায়, ল্যাকটোজেন খাওয়ায়, বুঝতে পারছেন, আর জনে আরো কি কি জানি খাওয়ায়, আরো বহুত কিছু পাওয়া যায় না 6 মাস পর থেকে। তো এই মানে এগুলো খাওয়াচ্ছে মনে ওনাদের বাচ্চাটা বাড়তেছে, আবার অনেকে ডিমের কুসুম খাওয়াচ্ছে, ওদিক দিয়ে মনে বাড়তেছে, আমার বাচ্চাটা বাড়তেছে না। তাহলে কমন কনসার্নটা শুরু হয় 6 মাসের পর থেকে, বেসিক্যালি যখন থেকে সে এক্সট্রা খাবার দেয়, বুঝতে পারছেন। আর মোটামুটি 4-5 বছর 6 বছর পর্যন্ত এটা কি চলতে থাকে তার। আর এরপরে গিয়ে 6-7 বছরে গিয়ে বাচ্চাটা আবার ওই আগের সিস্টেমে হঠাৎ করে বেড়ে যায়। দেখবেন যে বাচ্চাগুলো কি ইয়াতে ছিল মোটামুটি, হঠাৎ করে বেড়ে যায়। এরপরে যেগুলো আছে মেল নিউট্রিশন, আরো খারাপ অবস্থায় জায়গা, ওজন বাড়তেছে না, মানে বিভিন্ন ডিজিজের কারণে হইতে পারে, ঠিক আছে, ঠিক মতো খাওয়াচ্ছে না, ওই হিসাব অন্য, এটা খুব অল্প। কিন্তু আমাদের হিসাবটা মোটামুটি দেখা যাচ্ছে ওই যে 6 মাসের পর থেকে শুরু হয় কনসার্নটা, 5-6 বছর পর্যন্ত এরকম চলে এভারেজে সবার, ঠিক আছে। তাইলে আমরা এভারেজ যদি হিসাব করি 0.5 কেজি পার মান্থ, তাহলে একটা ধরেন 2 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা ধরেন, তাহলে আমি গ্রসলি যদি হিসাব করি 2 বছরের বাচ্চা কি হয়, এভারেজে আমার 12 কেজি বাড়তে হবে। হিসাবটা একটু সহজ হয়েছে না? তাহলে একটা 2 বছরের বাচ্চা আমি মোটামুটি যদি হিসাব করি 14.5 কেজি আসলে আমার কি এভারেজ হয়ে যায়। গ্রসলি যদি হ্যাঁ আধা কেজি করে, হ্যাঁ হ্যাঁ, না না সবসময় যদি আমি একটা গ্রস হিসাব করতেছি আর কি, হ্যাঁ হ্যাঁ টোটাল একটা হিসাব করতেছি, গ্রসলি একটা হিসাব করে দিছি আর কি, 0.5 কেজি পার মান্থ। 0.5 কেজি যদি 2 বছরে তো 12 কেজি হলো। না আমি 2.5 কেজি এক্সট্রা যোগ করলাম আর কি, ঠিক আছে, আমি 12টা হিসাব করছি। এই চার্ট গুলো রাখবেন, একেবারে যে মুখস্থ করে আসলে এগুলো পারা যায় না, বুঝতে পারছেন, মনে থাকে না। মনে থাকবে আমাদের কি বিএমআই, বিএমআইটা আমাদের মনে থাকা লাগে না। এটা কি বিএমআইটা হচ্ছে ম্যাথ, এতক্ষণ যেগুলো করলাম এগুলো বিভিন্ন থিওরিটিক্যালি একটা মুখস্থ করার জিনিস আর কি। বিভিন্ন জায়গায় চার্ট পাওয়া যায়, সরকারি বিভিন্ন চার্ট দেয়, ওখানেও দেখবেন এরকম বিভিন্ন কিছু চার্ট আছে, এত থেকে এত কতটুকু হইবে, এতটুকু কতটুকু হইবে, এটা কিন্তু এটার থেকে আসলে সহজ হচ্ছে আমাদের বিএমআই, এটা মনে রাখতে পারলে এটার স্ট্যান্ডার্ড ইয়া কত, 18.5 থেকে 24.9। এই একটা জিনিস মনে রাখেন, এটা দিয়ে আপনি সব হিসাব করতে পারবেন। $24.9, 18.5 থেকে 2. হ্যাঁ আমি বোঝাচ্ছি, কেজি পার বডি মাস ইন্ডেক্স,
বডি মাস ইন্ডেক্স। আচ্ছা আমি একটা স্ট্যান্ডার্ড হিসাব করি। মানে উদাহরণ দিয়ে একটা ওয়েট বুঝিয়ে দিলে হবে। আচ্ছা আচ্ছা ধরেন 4 বছরের একটা বাচ্চা 100 সেন্টিমিটার পাইলাম, ঠিক আছে? হ্যাঁ হাইট, হাইট কতটুকু পেলাম? 100 সেন্টিমিটার। ওজন পাইছি কত? ধরেন 19 কেজি ধরলাম, ঠিক আছে? 19 কেজি। এবার এটাকে ইয়াতে নিয়ে যান, 100 কে মিটারে নিয়ে যান, কতটুকু আসে 100 সেন্টিমিটারে? 1 মিটার সমান কত সেন্টিমিটার? হ্যাঁ 1 মিটার সমান হচ্ছে 11 সেন্টিমিটার। ইয়া 100 সেন্টিমিটার 100 সেন্টিমিটার 1 মিটার। গুগল করেন না হলে। 100 সেন্টিমিটারে 1 মিটার, ঠিক আছে? সেন্টিমিটার কি মিটার দিতে হবে না স্যার? হ্যাঁ 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 এটাকে সমান একটু ধরো। ঠিক আছে। তাহলে এবার বসান। 19 কেজি হবে। 19 কেজি তো ধরছি আমি, ঠিক আছে? এখানে কি বসাবো? 19 কেজি। নিচে বসাবো কি? 1 মিটার স্কয়ার। কত হয় তাহলে? নিচে 1, উপরে কত? 19। তাহলে 19 কেজি পার মিটার স্কয়ার। বুঝছেন হিসাবটা? তো 19 কেজি কেন ধরলাম? আমার হিসাবে সুবিধার্থে ধরছি আর কি। বুঝতে পারছেন? তাহলে কত? 18.5 থেকে 24.9 এর মধ্যে পড়ছে না? তাহলে স্ট্যান্ডার্ড। তাহলে স্ট্যান্ডার্ড। তাহলে আরেকটা বাচ্চা যদি 100 সেন্টিমিটার হয়েছে তার ইয়াতে 4 বছরের বয়সে, তাহলে তার ওজন যদি 24 হয় তাহলে আমরা কি বলবো? স্ট্যান্ডার্ড। আর 24.9 এর উপরে হলে কি বলে এটাকে? ওভারওয়েট। ওভারওয়েট, ওভারওয়েট পর্যন্ত আমাদের নরমাল, কিন্তু 30 এর বেশি যখন যাবে তখন হচ্ছে ওবেসিটি। এটা আমাদের কনসার্নের বিষয়। এটা আপনার আমার এই লেভেল থেকে চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? ওবেসিটির অনেক কজ আছে। বেশি হয় যে হচ্ছে যে ফ্যামিলিয়াল ডিসলিপিডিমিয়া বলে একটা রোগ আছে, মানে কনজেনিটালি বংশগতভাবে কোলেস্টেরল বেশি থাকে, ঠিক আছে? ওটা মানে ওটা একটা ডিজিজের মধ্যে পড়ে। আর কতগুলো এমনি বংশগতভাবে কি থাকে? নরমালি ওয়েট বেশি থাকে, গ্রোথ বেশি থাকে। স্যার আরেকটা একটু উদাহরণ দিয়ে আরেকটা দেখাবো। আরেকটা দেখাবো? আরেকটা একটু উদাহরণ দিয়ে দেখাবো। আচ্ছা এটা বেশি সহজ হয়ে গেছে না? আচ্ছা ওইখানে একটা সেন্টিমিটার হিসাব দিছি না? কত সেন্টিমিটার হওয়া লাগে? 14 বছর বয়সে কত সেন্টিমিটার হিসাব করছিলাম? 150 সেন্টিমিটার। ধরেন 14 বছর ধরলাম, ঠিক আছে? তাহলে তার ওজন, হাইট ধরলাম 150 সেন্টিমিটার, ঠিক আছে? ওয়েট কত ধরবো? 14 বছরের একটা বাচ্চা ধরেন 14 বছরের একটা বাচ্চা নরমালি আমাদের এখানে 35 কেজি ধরলাম। এমনি দেখেন না আপনার কাছে যে বাচ্চারা যে আসে
ঘুরতেছে ফিরতেছে, ওখান থেকে কতটুকু হইতে পারে 14 বছরের একটা বাচ্চা? জি একটু না 35 কেজি। ঠিক আছে, তাহলে এবার এটা কনভার্ট করেন, এটা হচ্ছে 1.5 মিটার আর এটা তো 35 কেজি। তাহলে আমি যদি হিসাব করি 35 ভাগ 1.5 ইন্টু 1.5, মানে এটা মিটার স্কোয়ার আর কি, মানে স্কোয়ার করলে তো এটাই আসে নাকি, 1.5 ইন্টু 1.5 কেজি পার মিটার স্কোয়ার। 1.5 গুণ দেন, এটা তো কত আছে, 15 15 225 না, 2.25 না, 2.25 35 কে ভাগ দেন 15.5 15.5, এখন বুঝি তাহলে এটা কি একটু কাউন্টারওয়েট। আন্ডারওয়েট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কতটুকু হইতে হবে, কতটুকু হওয়া উচিত? ধরেন তো 35 কেজি যদি আমরা যদি 50 কেজি ধরি, এখানে 35 এর জায়গায় 50 বসান তো, এখানে 35 না ধরে ধরলাম বাচ্চাটা 50 কেজি হয়েছে, 50 হলে এই হবে তাহলে বাইরে 22.2 22.2, এটা তো একদম পারফেক্ট। স্ট্যান্ডার্ড। ঠিক আছে না, দুইটা লিমিটের মাঝখানে। আসলে আমাদের মানে হাইটটা, বাংলাদেশের মানুষের হাইটটা কিন্তু ওই স্ট্যান্ডার্ড হিসেবে বাড়ে না। আমাদের হাইটটা নরমালি কি, আমরা আমাদের এই অঞ্চলের মানুষজন কি হিসাবটা করে কারা, হিসাবটা করে সব ওই অঞ্চলের মানুষে। কোথেকে আসে হিসাব? সবগুলা আসে তো পশ্চিমারা করে, বইটা লিখছে কারা, সব হিসাব নিকাশ তো সব ওদের, আমরা তো পড়ি। আমাদের হাইট কিন্তু ওই হিসাবে কি তাদের সাথে মিলে না, আমাদের তো নরমালি সেন্টিমিটারটা কম। ঠিক আছে, তাহলে আমরা বিএমআইটা দিয়ে এক্স্যাক্টলি হিসাব করতে পারি। তবে আমাদের ওই যে ওইখানে যে 150 সেন্টিমিটার, ওই জায়গায় দেখবেন যে 150 সেন্টিমিটার পাবেন না। 14 বছরের এভারেজ যদি হিসাব করেন, ওখানে এভারেজ 150 সেন্টিমিটার পাওয়া যাবে না আমাদের এই অঞ্চলের মানুষজনের। 5 ফুট 3-4 ইঞ্চি 14 বছরের বাচ্চা কতটুকু হেড হবে আর স্যার 7.5 ফুট এরকম হবে আর এরকম হবে 5 ফুট হবে না, 5 ফুট হবে না। 14 বছরের একটা বাচ্চা 5 ফিট হবে না। এভারেজ হিসাব করলে বলতেছে আমাদের যে আপনি আমাদের এখানে, হ্যাঁ। আর বাইরে ওদের প্রমাণ সাইজ কত, বাইরের ওদের তো ইয়াই হচ্ছে যে ধরেন এভারেজ 6 ফুট, ঠিক আছে না। আর আমাদের এখানে এভারেজ কি 6 ফিট, আমাদের এখানে এভারেজ হবে 5 ফিট 4 ইঞ্চি 5 ইঞ্চি এরকম, 4 ইঞ্চি এরকম হবে আমাদের দেশে। আচ্ছা যাই হোক, এখন মোটামুটি আমরা তো ধরেন একটা বাচ্চা কতটুক এটা তো বুঝতে পারবেন তো নাকি, এর মধ্যে বোঝা যায়। প্রথম দিকের গুলো একটু জটিল হিসাব নিকাশ, এক একজনের এক এক থিওরি। আমাদের বিএমআইটা হচ্ছে যে সবচেয়ে পারফেক্ট, আমরা ইনস্ট্যান্ট কি হিসাব করে বের করতে পারবো। আপনাকে হাইট দিল, ফিতা দিল, ওজন মেশিন দিল, এই দিয়ে আপনি একটা বের করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, কিন্তু আমাদের আসলে ডেভেলপমেন্ট এবং গ্রোথ, এখানে আমাদের সবচেয়ে বেশি চিন্তার বিষয় হচ্ছে ডেভেলপমেন্টাল ডিলে। এখন যেটা বাড়তেছে অটিজম, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে আমাদের ডেভেলপমেন্টাল ডিলে, আর একটা হচ্ছে অটিজম। অটিজম তো হচ্ছে ধরেন অটিজমের এখনো পর্যন্ত কারণ কেউ এক্সাক্ট কারণ কেউ বের করতে পারে নাই, ঠিক আছে। কিন্তু ধরেন ডেভেলপমেন্টাল ডিলে যেটা, অটিজমের চিকিৎসাও কি জানেন? কি অটিজমের কি চিকিৎসা করে? অনেকে বলতেছে যে খাবার দাবারের সমস্যা বেশি। কি জন্য হচ্ছে এটা এখন কেউ বের করতে পারতেছে না, বুঝতে পারছেন? কিন্তু আপনি যেটা বলতেছেন আমাদের সবকিছু এই যে পারিপার্শ্বিক কারণে,
ওটা হচ্ছে যে বেসিক্যালি জিনগত কারণে হইতে পারে, যেটা ধারণা করতেছে জিনে কোনো মিউটেশন কোনো জায়গায়, মানে একটু আর একটু গভীরের জিনিস, বুঝতে পারছেন, ওইখান থেকে হচ্ছে। কিন্তু আমরা নর্মালি এই যে মানে প্রেগনেন্সির সময় কেয়ার করতেছি না ঠিক মতো, ঠিক আছে, প্রেগনেন্সির পরে কেয়ার করতেছি না, বুঝলেন নাই? ওইসব জায়গা থেকে যে সমস্যাগুলো আমাদের নর্মালি ডেভেলপ করে ওইটা হচ্ছে ডেভেলপমেন্টাল ডিলে। ধরেন একটা মা অনেকদিন ধরে এনিমিয়ায় ভুগছে প্রেগনেন্সিতে, আমরা ঠিক মতো কারেকশন করিনি, এই বাচ্চার পরে গিয়ে একটা সমস্যা হইতে পারে, বুঝতে পারছেন? আমরা ঠিক মতো করি নাই, অথবা ধরেন তার হওয়ার সময়, ডেলিভারির সময়, নর্মাল ডেলিভারি হয়েছে বা যে কোনো ডেলিভারি, নর্মাল ডেলিভারিতে বেশি ঝামেলাটা হয়, ডেলিভারির সময় কোনো একটা সমস্যা হয়েছে তার পরবর্তীতে গিয়ে কি হলো, ডেভেলপমেন্টাল ডিলে একটা সমস্যা হয়েছে। ওইসব বিভিন্ন জায়গা থেকে আমাদের কি নর্মালি এই প্রবলেমটা দেখা যায় বাচ্চাদের। কিন্তু এই ডেভেলপমেন্টাল ডিলেটা হয় কি, আবার এই যে বিভিন্ন থেরাপি দেয় এখানে বাচ্চাদের বিভিন্ন সেন্টারে, অটিজম সেন্টার গুলোতেই দেয়, অটিজমের জন্য সেই সেন্টার গুলো তৈরি হয়েছে, ওখানে নর্মালি দেয়। আমাদের এখানে ধরেন এই যে প্রবর্তক মোড়ের দিকে একটা আছে, ওইসব জায়গায় ওরা থেরাপি দিলে এই বাচ্চা হচ্ছে রিকভারিতে চলে আসে। আর হাত পা অনেক সময় বাচ্চা হওয়ার সময় হাত পা আসে না বা আঙ্গুলগুলো ঠিকমতো স্বাভাবিক। বিভিন্ন ধরনের সমস্যা, হ্যাঁ বিভিন্ন ধরনের সমস্যার কারণে, ওই যে ডেলিভারির সময় সমস্যা, প্রেগনেন্সির বিভিন্ন সমস্যা, তারপর হচ্ছে যে অনেক সময় কি করে ভিতরে কিছু, ধরেন আপনি একটা ড্রাগ খেলেন প্রেগনেন্সির সময়, যে ড্রাগ আপনাকে খাইতে নিষেধ করছে, আপনি এটা খাইলেন, এটা আপনার একটা সমস্যা করবে না বাচ্চার? বিভিন্ন কারণে এরকম একটা ডিলে হইতে পারে। তাহলে কি ডেভেলপমেন্টাল ডিলে কখন আমরা বুঝবো, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমাদের বাচ্চা ডেভেলপমেন্টাল ডিলের দিকে যাচ্ছে কিনা, বুঝতে পারছেন? তাহলে আমরা, হ্যাঁ বলেন। সিজারিয়ান বাচ্চা এবং কি নরমাল ডেলিভারি বাচ্চা কিন্তু আসলে কোনটা ভালো মেটার বেশি? সিজারিয়ান বাচ্চা আসলে দুইটাই ভালো, মানে এটা আসলে বেসিক্যালি তেমন কোনো ডিফারেন্স নাই, বুঝতে পারছেন? তবে আমাদের নরমাল ন্যাচারাল কোনটা, ন্যাচারাল হচ্ছে নরমাল ডেলিভারি, বুঝতে পারছেন? নরমাল ডেলিভারির মাধ্যমে যে বাচ্চাটা হবে সে হচ্ছে ন্যাচারালি আসছে, ঠিক আছে, আর যে সিজারিয়ানের মাধ্যমে আসছে সেও কিন্তু ডেলিভারির মাধ্যমে আসছে, বাট আমরা আর্টিফিশিয়াল একটা পথ তৈরি করে বের করছি, এটা এই ডিফারেন্স, এই বুঝতে পারছেন? কিন্তু এমনিতে ওই যে যেটা মানুষ গদবাঁধা বলে নরমাল ডেলিভারি ভালো, এটা ভালো না, বিষয়টা এরকম না। মায়ের জন্য ভালো নরমাল ডেলিভারি, বুঝতে পারছেন? কিন্তু আমাদের আসলে, আমি বলি আপনাকে, আমাদের মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যু হার কমছে। আমি যেটা মনে করি, মাতৃ মৃত্যু হার এবং শিশু মৃত্যু হার, এই দুইটা জিনিস বাংলাদেশে কমে আসছে কখন জানেন? যখন সিজার বাড়ছে। আপনি আরো অনেক কজ আছে, বলতেছে টিকা দিচ্ছি আমরা, এটা দিচ্ছি ওটা দিচ্ছি, এগুলো একটা কজ, বাট আমার গ্রসলি যেটা মনে হয় এটা হচ্ছে আমাদের সিএস এর কারণে ইমার্জেন্সি সিজার করার সুযোগ যত বাড়তেছে তত, আগে দেখতেন যে প্রত্যেক মায়ের 10-12টা করে বাচ্চা, ঠিক আছে, 10-12টা বাচ্চার মধ্যে দেখবেন যে 3টা নাই। আমার নানিদের হিসাব করেন, একজনের দাদিদের হিসাব করেন, সবার বাচ্চা কিন্তু 10-12টা করে, ঠিক আছে। এটা কেন? তাদের প্রিভেন্টিভ মেজার ছিল না তখন, কন্ট্রাসেপশন যেটা সেটা তারা জানতোই না ওই সময়। এটা পরের জেনারেশনে আসছে, আমাদের আগের জেনারেশনে এসে কন্ট্রাসেপশন হিসেবে কিছু কিছু টুকটাক, তাও বেশি না, ঘরে ঘরে গিয়ে গিয়ে টুকটাক বুঝাইয়া মানুষকে কি করছে, একটু ওই যে 4-5 জনের নামায় নিয়ে আসছে। আমাদের আগের জেনারেশন, আমরা ভাই ব্রাদার হিসাব করেন যে এক ফ্যামিলিতে কয়জন, 4-5 জন করে, এরকম না মোটামুটি এভারেজে। এখন দেখবেন যে 2 আর 3 এভারেজে, এখন আরো কমে আসছে। পরবর্তীতে আরো সময় যত যাবে তখন 2 জনের বেশি পাওয়া টাফ হয়ে যাবে, একটা ফ্যামিলিতে 2 জনের বেশি পাওয়া টাফ হয়ে যাবে, বুঝতে পারছেন? আর নাই। কিন্তু এই যে এতগুলো বাচ্চা হচ্ছে, এর মধ্যে কি হয় জানেন, 2-3টা বাচ্চা হয়তো কি বেসিক্যালি ডেলিভারি, এই প্রেগন্যান্সি টাইমে প্রবলেম হইতো, 2-3টা বাচ্চা হইতে গিয়ে যে এই যে সিজারের যে ইন্ডিকেশন গুলো আছে, আমাদের সিজার করার যে ইন্ডিকেশন গুলো আছে, সেই ইন্ডিকেশনের মধ্যে 2-3টা পড়তো,
10-12টার মধ্যে 2-3টা ওই ইন্ডিকেশনের ভিতরে পড়ে যেত, হয় বাচ্চা মারা যেত নাহলে মা মারা যেত। এক একজনের দেখতেন যে আবার 2-3টা বউ আছে। একটা অনেকের হিসাব করলে আমাদের 2 জেনারেশন আগে হিসাব করলে দেখবেন যে 2-3টা বউ আছে অনেকের, বলছে যে একটা বউ মারা গেছে। এরকম দেখবেন অনেকেরই পাবেন একটা বউ মারা গেছে। বুঝতে পারছেন? এই মাতৃ মৃত্যু এবং শিশু মৃত্যুর হারটা তখন বেশি ছিল, কিন্তু এইসব কারণে আমাদের ওই সুযোগটা ছিল না। হসপিটাল ব্যবস্থা, হসপিটাল ডেলিভারি ব্যবস্থাটা ছিল না। নর্মাল ডেলিভারি তো হসপিটালটাও অনেক কিছু কমায়। নর্মাল ডেলিভারিটা যদি আপনি বাসায় না করে যদি হসপিটালে করেন, সেই ক্ষেত্রে মৃত্যু হার অনেক কমে যায়, ঝুঁকিটা অনেক কমে যায়। সেখানেও কিছু প্রসিডিউর আছে, প্রসিডিউর গুলা মানে মানে অ্যাসেপ্টিক প্রসিডিউর যদি ওগুলো মেনটেন করা হয় অনেক ধরেন একটা বাচ্চা নর্মাল ডেলিভারি সব সুন্দর মতন হয়েছে, হওয়ার পরে সে ওই প্লাসেন্টা কর্ড যেটা, ঠিক আছে, বাসায় করে কি দুম করে পাইছে ব্লেড একটা দিয়ে দিয়েছে মায়েরা। বুঝতে পারছেন? ওখান থেকে কি হইতে পারে, ইনফেকশন হইতে পারে, ওখান থেকে টিটানাস হইতে পারে, বহুত কিছু হইতে পারে না, আরো বিভিন্ন ধরনের ইনফেকশন। এরপরে ধরেন এখানে একটা গিট মারছে কি দিয়ে, সুতা দিয়ে গিট মারছে এটা, ঠিক আছে। আমরা তো এখন ক্লাম নতুন সুন্দর সুন্দর ক্লাম বেরোছে, হসপিটালে গেলে দেখবেন সুন্দর করে ক্লাম দিয়ে দেয়, ওটার ছোটার চান্স থাকে না। এখান থেকে একটু করে ছুটে গেল গা। অথবা কি ডেলিভারি করছে, এই যে কাটার সময় এখানে ঠিক মতো কি করতে পারে নাই, আনতে পারে নাই, ঠিক আছে, ভিতর থেকে জিনিসটা ফুলটা আনতে পারে নাই ঠিক মতো, মায়ের ব্লিডিং হয়ে মা মারা গেছে। তাহলে এই জিনিসগুলো সবকিছু কি এই নর্মাল ডেলিভারি তো আমি যদি হাসপাতালে করি আমার জিনিসটা ঝুঁকিটা কমে যায়। এক্সপার্ট হ্যান্ড দিয়ে করবে। কারা সিজার আছে, স্টেরাইল সিজার, অটোক্লেভ করা স্টেরাইল সিজার থাকে হাসপাতালে, অটোক্লেভ করা, নট ফোটানো, অটোক্লেভ করা। গ্রামে আবার একটু সেপটিক নতুন করে অ্যাসেপসিস বেরিয়েছে, অনেকেই করে কি ওই যে ব্লেডটা একটু ফোটায়, ও ফোটানো দিয়ে কিছু হয় না। কি বলছে বুঝছেন? ওই ফোটানোর দিন চলে গেছে আর বহুত আগে, বুঝেন নাই? ওই ফোটানো দিয়ে অনেক কিছু মরে না। কি দিয়ে? হ্যাঁ, গরম পানি দিয়ে দেয়, তারপরে যে হেক্সিসল লাইজল বিভিন্ন কিছু দিয়ে একটু করে ডেটল মেটাল দিয়ে ভিজে রাখে না। দেখেন তো গ্রামে তো দেখা যায় এগুলা, ওই যে একটা ব্লেড যে ধুয়ে রাখছে ইয়া দিয়ে, এটা দিয়ে মারতেছে, সবারে পোঁচ মারতেছে, এগুলো দিয়ে কিন্তু খুব রিস্ক। একটা ব্লেডের দাম কত? 20 টাকা, বেশি হাইয়েস্ট হলে সার্জিক্যাল ব্লেড গুলা 12 টাকা নাকি 20 টাকা জানি। একটা ব্লেড দিয়ে করেন না, সবকিছু তো নিরাপদ। একটা গ্লোভস ইউজ করেন পরিষ্কার, একটু হেক্সিসল দিয়ে ইয়া করেন, কয়টা কাজ যায়, কিন্তু আমার অনেক কমপ্লিকেশন বেঁচে যায়। তো ওখানে দেখা গেল যে 2-3 জন মানে মানুষের প্রতিরোধ ক্ষমতা, আমাদের তো রোগ প্রতিরোধ ক্ষমতা একদিক দিয়ে বেশি, কারণ আমরা ছোটবেলা দিয়ে বিভিন্ন কিছু দিয়ে মানে ধুলা বালি ময়লা এটা সেটা সবকিছু দিয়ে বড় হচ্ছি, তো আমাদের ইমিউনিটিটা একটু বেশি, এজন্য আমরা বাঁচতে যাই আর কি। তো 2-1 জন সমস্যায় পড়ে, তো 2-1 জনের জীবনটা তো জীবন নাকি, একজনের জীবনও অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, ডেভেলপমেন্টাল ডিলের চার্টটা একটু লিখেন, মানে আমি একটু সংক্ষেপে কয়টা চার্ট দিচ্ছি আর কি, কোন মাসে গিয়ে কি বুঝবেন আপনি, জাস্ট আগে চার্টটা লেখেন। ডেভেলপমেন্টাল বলতে এটা কি বোঝায় স্যার? মানে ব্রেন ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টাল বলতে আসলে ব্রেন ডেভেলপমেন্ট, ব্রেন ডেভেলপমেন্ট। ব্রেন দিয়েই তো আপনার সবকিছু কন্ট্রোল হচ্ছে, ঠিক আছে। এগুলো একটা মার্কার আর কি। ওকে, স্মাইল হাসি কথা হাসবে আর ঠিক আছে।
এগুলো সব কি মানতে না? হ্যাঁ সব মানতে। এই চারটা খুবই ইম্পর্টেন্ট আছে, বুঝছেন? না ওটা লাগবে না, ওটা আমি আবার পরে লিখতেছি, জাস্ট লিখে রাখলাম, ওটা দেখাবো না, সমস্যা নেই। এটি সূত্রটা কার? হ্যাঁ ডেভেলপমেন্টাল এই এটা এখন লিখেন না, এটা পরে দিচ্ছি আমি, ওইখানে লিখতেছি, আগে এটা লিখে নেন। ধরেন একটা বাচ্চা 2 মাসে হাসতেছে, একটা বাচ্চা কি করলো 2 মাসে হাসে, সমস্যা আছে? সমস্যা নেই। একটা বাচ্চা 4 মাসে হাসছে, তাহলে সমস্যা আছে? আছে। এটাই বুঝাতে চাচ্ছি, মানে এই লিমিটটা কি দিছি, আপার লিমিট নট লোয়ার লিমিট। এটা হচ্ছে কি আপার লিমিট, মানে আপনার বাচ্চা 2 মাসে হাসছে কোনো সমস্যা নাই। অনেক পিরাউলি ওই যে হঠাৎ করে পূজা করা শুরু করে দেয়, কি করে 1 মাসে হাসে দিছে এই জন্য, ঠিক আছে? ওই যে হওয়ার সময় এটা হাসছে, এটা বিভিন্ন রিফ্লেক্স মাসেল, মনে হচ্ছে যে সে হাসছে, ঠিক আছে? হয়তো বলতেছে যে এটা মনে হয় কোন একটা ওইসব অঞ্চলে বেশি সপ্তাহে দেখলাম যে ওই মাত্রা হঠাৎ দুইটা মন ওই ধরনের বাচ্চাকে পূজা করতেছে। পূজা করতে, এটা একটা ডেভেলপমেন্টাল কি অ্যানোমালি, 2 মাস থেকে আসছে। ডেভেলপমেন্টাল অ্যানোমালি। ধারণা করা যায় আরো অনেক কিছু যারা বিভিন্ন কিছু করছে, আমার মনে হয় যে ওগুলো ডেভেলপমেন্টাল অ্যানোমালি ছিল। ওই সময় থেকে যখন মিডিয়া ছিল না, কোনো কিছু ছিল না, এই সময় আমরা অ্যাবনর্মাল কিছু দেখলে তাকে পূজা করা শুরু করছি। এখন তো ধরেন একটু এদিক থেকে এদিক হলে কিন্তু ওই যে ফেসবুকে ভিডিও ভাইরাল করে দিচ্ছে, বুঝতে পারছেন? তাহলে কি হবে, এই নেক কন্ট্রোল মানে কি, গার সোজা রাখা, গার সোজা করা, ঠিক আছে? ধরেন আপনি কোলে নিছেন বাচ্চা, বাচ্চা কি গার এটা সোজা করে এমনি করে আছে, এদিক ওদিক তাকাচ্ছে, আর যদি বাচ্চা এমনি পড়ে যায় তাহলে নেক কন্ট্রোল হয় নাই, বুঝতে পারছেন? তাহলে এটার আপার লিমিট কত, 5 মাস। আর আপনি বাচ্চাকে বসাই দিছেন, বাচ্চাকে কোনো সাপোর্ট ছাড়া বিছানার মাঝখানে বসাই দিছেন, বাচ্চা বসে আছে, এটা কি 6 মাস। তারপর হচ্ছে আপার লিমিট বলতেছি, কিন্তু ধরেন 4 মাসে বসে গেছে, সেটা অন্য হিসাব, সমস্যা নাই। তাহলে 18 মাসে বাচ্চা কি দাঁড়ায়, বাচ্চা উঠে দাঁড়াচ্ছে। নর্মালি আমাদের এখানে কি 12 মাসে বাচ্চা উঠে দাঁড়ায়, নর্মালি 12 মাসে দাঁড়ায়, না আমাদের পার্সপেক্টিভে বলতেছি 12 মাসে দাঁড়ায়। কিন্তু আমি যখন ডেভেলপমেন্টাল মানে তার সমস্যার কথা চিন্তা করব, তাকে আমি 18 মাস পর্যন্ত সময় দিব। মা যদি এসে বলে বেশি সমস্যা, বাচ্চা 12 মাস হয়ে গেছে এখনো কি দাঁড়াতে পারতেছে না, টেনশন, তা আপনি কি বলবেন? 18 মাস পর্যন্ত ওয়েট করেন, দেখেন এর মধ্যে ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। দেখা গেল যে 15 মাসে গিয়ে কি হয়ে গেছে, ইমপ্রুভমেন্ট হয়ে গেছে, আস্তে আস্তে কি দাঁড়াচ্ছে, ঠিক আছে? অথবা কি একটু নিজেরও কি করতে হয়, অ্যাসিস্ট করতে হয়, একটু আস্তে আস্তে বাচ্চাকে কি শিখাইতে হয়, তাহলে কি করে তার ব্রেন ফাংশনিং হয়, বুঝতে পারছেন? ওই থেরাপি বেসিক্যালি এগুলাই, তারা কি করে ব্রেনকে একটু
অ্যাডজাস্ট করার চেষ্টা করে, ফাংশনিং করে। 18 মাস গেল, ঠিক আছে, 20 মাস দাঁড়াইছে, এবার হাঁটা শুরু করছে। বুঝতে পারছেন? আমাদের এখানে 12 মাস থেকে 15 মাস, এই মোটামুটি 12 মাস গেলেই 2-3 মাসের ভিতর বাচ্চা হাঁটা শুরু করে। তাহলে আমি সময় দিব 20 মাস। তারপরে হচ্ছে যে কি 36 মাস, 36 মাসে কি সেন্টেন্স বলবে। সেন্টেন্স কতটুকু? ভাত খাবো, এটুকু বলতে পারলে হবে, ঠিক আছে, ভাত খাবো 2 ওয়ার্ড অথবা 3 ওয়ার্ড বলতে পারলেই হবে। এরপরে সেন্টেন্স আস্তে আস্তে কি করবে সেটা ওইটুকু বলতে পারলে বাকি সেন্টেন্স আস্তে আস্তে বলতে পারবে। ওটা নিয়ে আমাদের টেনশন নেই। আমার একটা মার্কার হিসাব করছি কখন আমি ডেভেলপমেন্টাল ডিলে হিসাব করার জন্য বাচ্চার সমস্যা আছে কিনা। আমাদের কিন্তু কমন প্র্যাকটিসে কিন্তু এই জিনিসটাই আছে। আমাদের অটিজম কিন্তু ওই গ্রামে গঞ্জে বসে রাখবে না, অটিজম টার্সিয়ারি লেভেলে হসপিটালে চলে যাবে। বুঝতে পারছেন? কিন্তু আমাদের নর্মালি এই যে ছোটখাটো যে ডিলে গুলো হয় এগুলো নিয়েই কনসার্ন, আমাদের লেভেলে এগুলো নিয়েই কনসার্ন। বুঝতে পারছেন? এই তাহলে 48 মাসে কি নাম বলতে পারবে, নিজের নাম নিজে বলতে পারবে। আপনার বাচ্চা নিজের নাম নিজে বলতে পারে? এখনো বলতে পারে না। তাহলে আপনি কতদিন পর্যন্ত ওয়েট করবেন? 48। উনি একটা বাচ্চার কথা বলছো, কয় মাস? 18 মাস। কি করতে পারে? দাঁড়াইতে পারে, এখনো হাঁটতে পারে না। তাহলে আপনি আর কয়দিন ওয়েট করবেন? আরো 2 মাস ওয়েট করেন, ঠিক আছে, এর মধ্যে হয়ে যেতে পারে। বলছে যে কথা বলতে পারে না, 3 বছর আপ হয়ে গেছে। 3 বছর আপ হয়ে গেছে, এখনো কথা বলতে পারে না। কি বলতে পারে? কোনো শব্দ করতে পারে না? করতে পারে শুধু। তাহলে তো ওটা ওইদিকে চলে গেছে। দিতে পারে যে এটা লাগবে ওটা লাগবে, হাত দিয়ে দেয়। তাহলে এটা মানে একটা হচ্ছে বুদ্ধিমত্তা, অটিজমে মেইনলি বুদ্ধিমত্তার সমস্যা হয়, বুঝছেন? আরেকটা হচ্ছে যে কোন একটা অর্গানের সমস্যা। যদি চিন্তা করেন যে সে তার কানে সমস্যা হচ্ছে, শুনতে সমস্যা, হিয়ারিং এর সমস্যা, আপনি এই বাচ্চাকে দেখাবেন যে হিয়ারিং এর সাইক আছে না, সাইকে দেখান। সাইক এখানে মনে হয় কুলসির ওদিকে আছে। সাইকের একটা হিয়ারিং টেস্ট করে ওরা, বুঝতে পারছেন? হ্যাঁ সাইক, সম্ভবত পুরো নামটা কি, সাইক SAIC সম্ভবত এরকম কিছু একটা। ওখানে হিয়ারিংটা টেস্ট করে দেখে, যদি হিয়ারিং এর সমস্যা না থাকে তার, তাহলে ওই বাচ্চার তখন আমরা চিন্তা করবো বুদ্ধিমত্তার দিকে। বুঝতে পারছেন? ধরেন অর্গান সব ঠিক আছে, তার হিয়ারিং এর সমস্যা নাই, আই এর সমস্যা নাই, ওইদিকে সাইক না? হ্যাঁ, ওটা কি কুলসির ওইদিকে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানেই আছে। ওখানে দেখবেন যে ওদের কাছে যদি অর্গান গুলো দেখে নেন, তখন ওরা যদি দেখে যে ওরা প্রথমে এটা দেখে, হিয়ারিং টিয়ারিং সব দেখে। যদি হিয়ারিং এর সমস্যা হয় তাহলে তো হিয়ারিং বধিরের যে চিকিৎসা সেখানে চলে যাবে, অন্য মানে অর্গান বেস চিকিৎসায় চলে যাবে। আর যদি এটা না হয় তখন ওরা একটু ডেভেলপমেন্টের ডিলের দিকে যায় ফার্স্টে। যদি দেখে যে না এটাই বাচ্চা এখনো ডেভেলপমেন্টের ডিলের দিকে, তখন থেরাপিটার দিকে যায়, নর্মাল কিছু থেরাপি আছে। আর যদি অটিজম যায় তাহলে এটার বিশেষজ্ঞ চিকিৎসার দরকার আছে। বুঝতে পারছেন? তাহলে ফার্স্ট ওটাই হ্যাঁ হিয়ারিংটা করতে হবে। হ্যাঁ, আগে হিয়ারিংটা করে দেখতে হবে যে ঠিক আছে কিনা। ওটা ঠিক থাকবে, ওইটা ঠিক থাকলে ওই যে বললাম ফার্স্টে দেখবে ডেভেলপমেন্টের ডিলের ভিতরে কোনো কিছু করা যায় কিনা। এটা যে এক্স্যাক্টলি তারা তার একটু চিন্তা করে। ওখানে তো একজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকবে, সে আপনার বাচ্চাকে সবকিছু দেখে দেখে আর একটু চিন্তা করবে যে এটাকে শুধু একটু থেরাপি দিয়ে ঠিক করা যায় কিনা। বুঝতে পারছেন? এই বাচ্চাকে বলে যে মানে 6 মাস আগ পর্যন্ত মানে এরকম করে দাঁড়ানো করা যাবে না, বসানো যাবে না, আমার মেরুদণ্ডটা বলে পাকা হয়ে যায়, এটা কি সত্যি? আপনার বাচ্চা নরমালি আমি বলি আপনাকে মেরুদণ্ড, আমি বলি আপনি ধরেন একটা বাচ্চাকে দাঁড় করাই দিয়েছেন, কি বলতেছেন, দাঁড় করাই দিয়েছেন, এই তো দাঁড় করাই দিয়েছেন, কি করছেন আপনি, ধরে আছেন, তাহলে তার ওজনটা কি নিচে নামতেছে? নামতেছে না। এটা তো আপনার হাতের উপরে, এটা বুঝেন নাই? যে কোনো কিছু আপনি ও যতদিন পর্যন্ত স্ট্যান্ডিং এ যাবে না ততদিন পর্যন্ত আপনি তাকে স্ট্যান্ড করাবেন কেন? জোর করে রেখে দিলেন, সে তো পড়ে যাবে। বুঝেন নাই? যখন যেটা দরকার সেটা এমনি ধরে দাঁড় করাইলেন, সেটা তো আমরা তো এমনি বাচ্চাদেরকে ধরে দাঁড় করাচ্ছি, উল্টা করতেছি। পেডিয়াট্রিশিয়ানটা তার অনেক কিছু করে, এদিক দিয়ে ধরে পা ধরে আলাদা ফেলা, এদিক দিয়ে ধরে কিছু হয় না। কিন্তু এটা হিসাব করতে হবে যে আপনার স্ট্রেচারটা ঠিক আছে কিনা আর কি। এখন আপনি বাচ্চাকে যদি ধরেন এখানে ধরছেন, নিচে ধরলেন, তাহলে বাচ্চার সামনের অংশটা এমনি বাঁকা হয়ে যাবে না? তখন তো মেরুদণ্ড বাঁকা হয়ে যাবে, স্বাভাবিক এটা।
5 মাসের একটা বাচ্চা নেক কন্ট্রোল হয় না এখনো পর্যন্ত তার। কি বলছি বুঝছেন? নেক কন্ট্রোল মানে কি? তা মেরুদণ্ডই তো, বুঝেন নাই? মেরুদণ্ডের উপর একটা নিয়ন্ত্রণ, সেটা হয় না। এখন 5 মাসের বাচ্চাকে আপনি ধরেন এই কোমরে ধরে দাঁড় করাইলেন, তাহলে ওর উপরের অংশটুকু বাঁকে যাবে না? কিন্তু আপনি যদি হাতের এখানে ধরে ধরেন দাঁড় করাইলেন 5 মাস পরে, যখন তার নেক কন্ট্রোল আসছে, 5 মাস পরে আপনি আর্মের বগলে ধরে দাঁড় করাইছেন, তাহলে ওই বাচ্চার সমস্যা নাই তো, 3 মাস চলতেছে। দরকারই নেই। আপনি ওইভাবে করে তার এখন নেক কন্ট্রোলে আসে নাই। নেক কন্ট্রোলে আসে নাই। নেক কন্ট্রোল আপনি বুঝতে পারবেন কখন? নেক কন্ট্রোল হচ্ছে যখন আপনি কোলে নিবেন, কি আপনার বাচ্চা কোলে নিলেন, আচ্ছা ঠিক আছে, আপনি কোলে নিলেন, কোলে নিলেই দেখবেন যে বাচ্চার নেক কন্ট্রোল আসছে কিনা বুঝতে পারবেন। এটা অটো হয় ন্যাচারালি, বুঝতে পারছেন? ন্যাচারালি বুঝতে পারবেন কখন নেক কন্ট্রোল আসে, যখন কোলে নিয়ে হাঁটবেন বাচ্চাকে, তখনই বুঝতে পারবেন। এর আগে তো বাচ্চাকে আমরা এভাবে নিই, পরে আস্তে আস্তে এভাবে নিই। ছোট বাচ্চাদের দেখা যায় গ্রামে দেখা যায় হ্যাঁ। সকালবেলা তেল মালিশ করে হাত পা টানে, এটা কি করে? এটা এটা আমি বলি আপনাকে, ধরেন আপনাকে ধরেন আমি এখন ক্রেন দিয়ে টান দিলাম, কেউ ছুটে যাবে না? আপনার হাতে আমি ক্রেন দিয়ে দুই পাশ থেকে দুটো টান দিলাম, ওই যে যেগুলা দিয়ে গাড়ি টাড়ি তুলে, দুই পাশ থেকে দুইটা টান দিলাম, আপনি ছিঁড়ে যাবেন না? পুরো আলাদা হয়ে যাবে। ঠিক আছে। দেখেন অন্য ধরেন একটা বড় বিশাল একটা দানব বা আরেকটা গাড়ি, ওই যে রোলার কোস্টার যেগুলো আছে, এইগুলারে আমি টানতেছি কিন্তু নাড়তে পারতেছি না ক্রেন দিয়ে, কিন্তু আপনারে দিলে ছিঁড়ে যাবে। তো এটা হচ্ছে যে কি, আমার স্ট্রেংথ কতদূর আছে সেটা দেখতে হবে, যে আমার যে জয়েন্ট, আমার ধরেন আমি হাত ধরে বাচ্চারা টানতেছে, কি করে এরা, কি জন্য করে, সবকিছু একটু লম্বা করে। বাংলাদেশের লম্বা হওয়ার প্রতিযোগিতা চলে একটু, বুঝতে পারছেন? ওই যে লম্বা হওয়ার প্রতিযোগিতায় তার জয়েন্ট গুলো কি হবে, জয়েন্ট গুলো টান দিয়ে একটু এগুলো সব রিল্যাক্স হয়ে যাবে, এটা হবে ধরেন তখন ওই বিভিন্ন ধরনের ডিসএবিলিটি তৈরি হতে পারে। যে সোহেল তানভীর ছিল না, এটা ওর হাতটা দেখেন নাই? আপনি পারবেন? পাকিস্তানের একটা প্লেয়ার ছিল না, এমনি করে বল করতে, পুরা হাতটা একদম মনে হচ্ছে যে এরকম ঘুরতো, নিশ্চয়ই তার ওইখানে কি আছে, তো ওই জয়েন্টটা ওরকম হয়ে গেছে কোনো কারণে, সে ওটার বেনিফিট পাইছে আর কি। কি বলছি বুঝছেন? সে ওটার বেনিফিটটা পাইছে। যেমন আমাদের মুস্তাফিজুর রহমান, তার এই জায়গায় ওই জয়েন্টটা ওভাবে করে ডেভেলপ হয়ে গেছে, যার কারণে ও কি করতে পারে, স্লোয়ার মারতে পারে, যেটা মানে অল্প ইয়াতেই স্লোয়ার মারতে পারে, বলটা ঘুরে যায়। সেটা হচ্ছে ওই মানে ন্যাচারালি একটা বেনিফিট পেয়ে গেছে এখান থেকে, হাতের কোন এক জায়গায় এর থেকে নরমাল ওটা। কিন্তু মানে আমি তো নরমালি পারি না, সবাই পারতেছে, দুই একজন পারতেছে, ওর ওই গঠনটা ওইরকম হয়ে গেছে। এখন ধরেন আপনার নানি আপনার টানতে টানতে লম্বা করে ফেললাম, আপনার জয়েন্টটা দুর্বল করে ফেললাম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, একটু হইতে পারে, সামান্য একটু ধরেন মাথা ধরে এভাবে দেখি আমি। গলাও লম্বা করে, কারণ হচ্ছে যে বাংলাদেশ এই অঞ্চলের মানুষের তো গলা একটু শর্ট, বুঝেন নাই? একটু গলা লম্বা হলেও মানুষের দেখতে একটু সুন্দর লাগে, এই জন্য একটু গলাটা লম্বা করে আর কি, বুঝেন নাই? সবকিছু একটু লম্বা করে। তারপর এমনিতে কি করে, সাইক্লিং করে না, ওইটা ঠিক আছে। 3-4 বছর 5 বছর গিয়ে বাচ্চাকে যখন সাইক্লিং করাবেন, ঠিক আছে, তার একটা হিসাব আছে, একটা লিমিট আছে, লিমিটের বাইরে না যায় বলো। টানতেছেন, একটু হালকা মালিশ করতেছেন সামান্য, সেটা অল্প একটু হলে ঠিক আছে, কিন্তু যাতে টান দিয়ে একেবারে তার জয়েন্টটা দুর্বল করে না ফেলে আর কি। এই আচ্ছা স্যার, যেটা প্রশ্ন ছিল স্যার, হ্যাঁ, এরকম করে কয় মাস পর্যন্ত নেওয়া পারফেক্ট হবে? কতটুকু পর্যন্ত? হাতে কোলে 3 মাস পর্যন্ত না? শোনেন, আপনি যখন এগুলো হচ্ছে ন্যাচারালি ডেভেলপ করে, কার এক একজনের এক এক রকম ডেভেলপ করে, বুঝছেন? ধরেন নেক কন্ট্রোল আমি বলতেছি হাইয়েস্ট 5 মাস। একজন বাচ্চার দেখবেন যে আপনি যখন একটু একটু এভাবে, আমরা প্রথমে এভাবে নিই না বাচ্চাকে, গলায় হাত দিই, কিন্তু মাথার পিছনে হাত দিই বাচ্চাকে। ধরেন আপনি 3 মাসে হাত দিয়ে দেখছেন যে বাচ্চা কি নেক কন্ট্রোল হয়ে গেছে অলরেডি, 3 মাস 4 মাসে গিয়ে হয়ে গেছে, তখন আমার 5 মাসের জন্য ওয়েট করার দরকার নেই, তাই নিতে পারেন। এগুলো ন্যাচারালি নিতে আর কি, এক একজনের সাইক্লিংটা নরমালি যখন বাচ্চা সবকিছু করতে পারে, কন্ট্রোল করতে পারে কি। ধরেন আপনি এখন বাচ্চাকে পিছনে 2 চাক্কা না দিয়ে এমনি সাইকেলের উপর তুলে দিচ্ছেন, তাহলে সে তার হবে না, পিছনে আগে 2 চাক্কা দিয়ে তুলতে হবে। ধরেন 3-4 বছর যে সময় সে নিজেকে কন্ট্রোল করতে পারে, শিখতে পারে, একটু ব্রেক করতে পারবে, এগুলো হচ্ছে ন্যাচারালি ডেভেলপ করবে। আপনি দিলেন ধরেন 3-4 বছর বয়সে, নির্দিষ্ট এজ আছে, ওই যে দোকানে গেলে পাবেন, সাইকেলের দোকানে গেলে ওরা বলে দিবে কতগুলো, দেখবেন এরকম বড় বড়, আপনার বাচ্চা এত বড় হয় না, এই যে বড় বড় এগুলো নিয়ে যান, কার গুলো নিয়ে যান, 12,000 টাকা দাও, বুঝতে পারছেন? এই সাইকেল টাইকেল দিবেন, পড়ে যাবে,
এমনি বুঝতে পারছেন? এর মধ্যে ঢুকলে ভেতরে ঢুকলে পারবে ভেতরে মহল্লার ভেতরে দেখবেন 3 বছরের 4 বছর। হ্যাঁ 3 বছরের বাচ্চা তো নরমালি আমার কি হয় 3 বছরে দেখেন না 3 বছরে সে কথা বলতে পারতেছে তো একটা ছেলে কথা বলতে মানে কি সে হচ্ছে যে মোটামুটি একটা সবকিছু বুঝে আর কি টুকটাক বুঝে বলতে পারবে ব্যথা পাইলে বলতে পারবে সবকিছু মোটামুটি বলতে পারবে ওই সব করে একটা হিসাব করে দিবেন আর কি 3 বছর 4 বছর এটলিস্ট 4-5 বছর পরে গিয়ে দিলে ভালো হয়। আর প্রথমে 2টা চাক্কা লাগাই দিবেন পিছনে 2টা চাক্কা একসাথে থাকে না সাপোর্টিং চাকাটা দিয়ে দিবেন এরপর আস্তে আস্তে চাকাটা উঠাবেন এই আর কি ঠিক আছে। তাহলে আমরা ডেভেলপমেন্টাল ডিলেটা সেলফ নেম এরপর হচ্ছে টয়লেট কন্ট্রোল মানে কি যেখানে সেখানে নষ্ট করে দিবে না আর কি যেখানে সেখানে সে নষ্ট করে দিবে না আর অনেক আগে হয়ে যায় আমাদের ওই গ্রামে গঞ্জে দেখা যাবে যে বাচ্চারা 2 বছর গেলে ওই মানে ঘরের থেকে বাইরে হয়ে উঠানোর মধ্যে এসে আস্তে করে প্যান্টটা খুলে দিয়ে দেয় ঠিক আছে। এটা তো মোটামুটি 2 বছর বয়সে আমরা পাই জায়গা শহরাঞ্চলে একটু কম কারণ ওই যে বাথরুম খুঁজতে একটু দেরি হয় আর ওইখানে বাথরুম তো পুরা দুনিয়ায় বাথরুম বা ঘরের বাইরে গেলেই বুঝতে পারছেন সেই হিসাব করলে ওই যে 1.5-2 বছর পরে গিয়ে যখন একটু হাঁটতে পারে না তখন সে বুঝে ফেলে যে একটু বাইরে গিয়ে প্রস্রাব করলে ভালো হবে। আর শহরে গিয়ে সে বাথরুম এক কোনায় থাকে এটা লাইট জ্বালাও দরজা খুলো অনেক দেরি এর জন্য একটু শিখতে ধরেন ওইখানে গেলে শহর অঞ্চলে গেলে 3 ইয়ার্স হয়ে যাবে 3 বছর হয়ে যাবে এটা শহরের বাসায়। হ্যাঁ আবার অনেকেই দেখা যাবে যে এখন দেখবেন 1 বছর বয়সেই 7-8 যখন ওই যে বসতে পারে সিটিং কখন সিট উইথাউট সাপোর্ট ছাড়া আমরা 6 মাসে বসতে পারতেছি ঠিক আছে। তাহলে ওই 6 মাসের বাচ্চাকেই দেখবেন যে কি করতেছে ওই ছোট কোমরে বসায় দেয় বা আমারা তাহলে ডেভেলপমেন্টাল ডিলে। এবার আমি ওই যে একটা সূত্র লিখছিলাম না সূত্রটা একটু দিই হ্যাঁ শেষ এই যে লাস্ট একটা সূত্র দিব আপনাকে এটা লিখছেন না সবাই একটা সূত্র লিখেন chronological age chronological age হ্যাঁ বলতেছি এটা একটা সূত্র বুঝছেন এটাকে সংক্ষেপে ধরেন ডিকিউ বলে আর কি ডিকিউ ডেভেলপমেন্টাল কিউটেন ডিকিউ এটা আপনার লাগবে না আপনি বুঝে নেন আর কি আপনি শুধু এই জিনিসটা দেখেন ডেভেলপমেন্টাল এজ ইনটু 100% বাই ক্রোনোলজিক্যাল এজ। ধরেন আমি একটা বাচ্চা বসছে কখন একটা বাচ্চা বসছে 9 মাসে বুঝতে পারছেন তার বসার কথা ছিল কখন 6 মাস এমটা বাদ দিয়ে দিই হিসাব করুন তো কত আসে তাহলে কত হইলো বিলো 70 হয়েছে না এই বিলো 70 কেন বলছি এই 70 হচ্ছে 70 এর উপরে গেলে নরমাল 70 নিচে গেলে ডিলে তাহলে 6 মাসে বসার কথা ছিল বাচ্চাটা বসছে 9 মাসে তাহলে এটা কি ডিলে হইলো না তাহলে এখানে 70% টা কি নরমাল মানে মার্কার হিসাব করছে আর কি 70% উপরে গেলে নরমাল 70% নিচে গেলে ডিলে তাহলে এটা 66.6 আসছে না তাহলে এটা ডিলে
যদি এটা 8ও হইতো তাহলে কিন্তু নরমাল হয়ে যাবে কিন্তু আমাদের তো ওখানে ছিল কি 6 না, ঠিক আছে, ওখানে ছিল 6। এটা ওই যে আরেকটু হিসাব নিকাশ করবে আর কি, আরেকটু হিসাব করে ধরেন কতটুকু নরমাল বলা যায়। এই কি সমান বলবো আমরা আপনারা মনে রাখবেন ওই চার্ট কি বলছি বুঝছেন, এটা তো হচ্ছে যে ওরা আরেকটু চিন্তা করবে যখন বাচ্চাকে, হ্যাঁ dq equals to এগুলো যে 9 মাসে পড়ছে কিন্তু বসার কথা ছিল 6 মাসে, 6 মাসে। সেজন্য এই সূত্র এইভাবে হয়েছে। হ্যাঁ এটা বসাটাই যে করছি বসাটা। সব দেয় হ্যাঁ দেখেন হিসাব করে দেখেন। 70%। এখানে সব আর এগুলো নরমালি ডেভেলপমেন্টাল ডিলে, এখানে আপনাদের আজকে মেইন টপিক তো ডেভেলপমেন্টাল ডিলে। কখন আমি ডেভেলপমেন্টাল ডিলে হচ্ছে যে এইগুলো বেসিক্যালি ভালো আছে থেরাপি দিয়ে, বাচ্চাদেরকে কিছু থেরাপি আছে, বিভিন্ন ধরনের থেরাপি আছে এই ইয়াটাকে ইয়ে করার জন্য। এখানে কি এটা কি জানো?